কই খুব বড় কাঁকড়া হবে কি? ওই যে বলছিলাম জোয়ারের জল ওঠে না, ফলে কাঁকড়া যেটা আছে এটা ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। সেহেতু আয়নারা পাখি আশেপাশে ইঁদুরের বাসাগুলো বড় বড়, খুব সাইজের বড় বড় ইঁদুর হয়। আমরা বেরিয়ে এসেছি শ্রীদামের ঝরা থেকে। আপাতত শ্রীদামের ঝরা থেকে বেরিয়ে আমরা এবার জঙ্গল সাফারির জন্য একটি নিরাপদ জায়গায় এসে পৌঁছেছি। এই ফাঁকাতে ঢুকে যায়, এই ফাঁকাতে ঢুকলে ঠিক আছে, খুবই না খুবই না আর স্লো করতে হবে। সামনে অথই নদী আর পাশে গভীর জঙ্গল। চলেছি সুন্দরবনের জঙ্গল সাফারিতে। শ্রীদামের ঝরা থেকে আমরা বেরিয়ে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে, যা আগের পর্বে আমরা দেখেছেন। সৌভিক গভীর জঙ্গলে নৌর করে দিল। অনেকদিনও আসে না জঙ্গল সাফারিতে, আর যারা টুরিস্ট আসে তারা ভয়েও যায় না। অবশেষে ওদের সঙ্গে আমিও চললাম। গভীর জঙ্গলে যখন আমরা উঠবো সেই সময় আমাদের সঙ্গে আছে সৌভিক আর দুই দাদা, যারা গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় জীবিকার জন্য। আপাতত নিরাপদ জঙ্গল বলেই মনে হয়েছে। আসলে কথায় আছে সুন্দরবনের জলে কুমির আর ডাঙায় বাঘ, এই নিয়েই জীবন চলে। সুন্দরবনের এই পর্বে যখন আমরা এই ভিডিও বানাচ্ছিলাম তখন আপাতত ঘড়িতে 12:15 আশেপাশে হবে। এখানটা যাওয়া যায় কিভাবে? গভীর জঙ্গলে জঙ্গল সাফারি করতে এসেছিলাম বললে কথাটা ভুল বলা হবে। আসলে শীতকালের মধু খুব জনপ্রিয়, সুন্দরবনের শীতকালের মধু, কিন্তু এই মধু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না এখন, খাঁটি মধু। সেই কারণে লোকালয় লাগোয়া যে জঙ্গল সেখানে মধু চাক হয়নি বা মৌচাক হয়নি, সে কারণে একটু গভীরে একটু ভিতরে এসে সৌভিক এবং তার দুই দাদা বা আমার 3 জন সঙ্গী তারাই উঠেছিল যে মধু বা মৌচাক যদি হয়ে থাকে এখানে। মূলত সেই উদ্দেশ্যেই আসা, আর তার সঙ্গে আমি উপরই জুটে গেছিলাম ক্যামেরাম্যান হিসেবে। সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। চলেছি এখন তাহলে মধু বা মৌচাকের সন্ধানে। একটি বিপদ কিন্তু বেশ মাথা চাঁড়া দিয়ে ওঠে এই মধু সংগ্রহ করতে গেলে বা মৌচাক জঙ্গলে খুঁজতে গেলে। সেটি হচ্ছে যখন যাওয়া হয় তখন কিন্তু অতটা ঝক্কি পোয়াতে হয় না বা অতটা বিরক্ত লাগে না যে আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি মৌচাক, কিন্তু যখন না পাওয়া যায় সেই সময় কিন্তু বেশ বিরক্তি লাগে। বিশেষ করে ফিরে আসার সময় তো আরো লাগে। আপাতত ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এগুলো আছে, তোমার কাঁকড়া গাছ আছে, করম ফল গাছ আছে, আচ্ছা ফলসি গাছ। সুন্দরবনের ফলসি গাছ নিয়ে একটা কথা বলি। হ্যাঁ, সুন্দরবনের যে রিয়েল মধুটা, হ্যাঁ মানে আমাদের সুন্দরবনের সব থেকে যে টপ মধুটা, এক নম্বর র্যাঙ্কিং এর যে মধুটা, সেটা হচ্ছে এই খলসি ফুলের মধু। আচ্ছা, এটা মূলত বৈশাখের শেষের দিকটা এই মধুটা পাওয়া যায়। দাদা তোমরা দুই দিকে নজর রেখো। হ্যাঁ একটু নজর রেখো। সুন্দরবনের সব থেকে যে টপ মধুটা, এটা পাওয়া যায় বৈশাখের শেষের দিকে, এই খলসি ফুলের মধু। সেই খলসি গাছ এখানে প্রচুর আছে, এটা খলসি বন আর কি। এই মধু, এই ফুলটা হয় বৈশাখের দিকে ফুলটা হয়। আচ্ছা, এটা সংগ্রহ করে তোমার বৈশাখের শেষের দিকে ওই যে মধুটা পাওয়া যায় 15-16 দিন। ওই মধুটা সব থেকে রিয়েল মধু। ওয়াইন যে কালার হয় দারুটা, ওই কালারের মধুটা একদম হলুদ, পিওর হলুদ হয়। খলসি ফুলের মধু সব থেকে সুস্বাদু মধু, সুন্দরবনের টপ মধু এই খলসি ফুলের মধুটা। আর সব থেকে দাম বেশি সুন্দরবনের এই মধুটা, খলসি ফুলের মধুটা। আর এই জঙ্গলটা খুবই ভয়ানক। এখানে কিন্তু হায়নারও খুব উপদ্রব আছে। সব থেকে বেশি হায়না কিন্তু ওরা কম লোক দেখলে দলবদ্ধ হয়ে অ্যাটাক করে। আর বনবিড়াল তো আছে প্রচুরই, খুব একটা ভয়ের জঙ্গল আছে। বেশি ভিতরে যাবো না আমরা, না একটু ভিতরে গিয়ে দেখি চলে আসবো। আসলে একটা কথা আমি বুঝলাম না, আমার ভাই সৌভিক এবং আমার যে দুজন দাদা আজকে জঙ্গল সাফারিতে ছিল তারা বারবার কিন্তু একটা কথা বলে যাচ্ছে, এখানে হায়নার উৎপাত। আগের ভিডিওতে আপনারা বারবার কমেন্ট করে জানালেন যে হায়না বলে কিছু সুন্দরবনে আছে কিনা সন্দেহ আছে। আপাতত 2 বছর ধরে সুন্দরবনে কাজ করছি, কিন্তু হায়না এই শব্দের সঙ্গে যে প্রাণী সেটা এই সুন্দরবনের জঙ্গলের সঙ্গে কতটা মানিয়ে নিয়ে থাকতে পারবে বেশ সন্দেহ আছে আমার। পরে কোনো একদিন কোনো জঙ্গল বিশেষজ্ঞর সঙ্গে আপাতত এই হায়না নিয়ে একটু বসার ইচ্ছা আছে। কিন্তু ওরা যে সঠিক হায়না বলতে কোন প্রাণীতে বোঝাতে চাইলো এটা ঠিক আমি বুঝলাম না। আশা করছি শিয়াল প্রজাতির কিছু একটা ওরা বোঝাতে চেয়েছে হায়না বলে, হয়তো বাঘরোল হতে পারে।
যাই হোক, সেটা ওদের সঙ্গে আরো ডিটেলে কথা বললে আমি বুঝতে পারবো। ভিডিও যখন করছিলাম তখন এই নিয়ে কথা বলে অযথা সময় নষ্ট করিনি। আপাতত আপনারাও একটু নিশ্চিন্ত থাকুন, এই হায়না যে কি ব্যাপার সেটা আপাতত আমি এর রহস্য উদ্ঘাটন করবই। পাতার আওয়াজ কি দেখছি সৌভিক? কই? হায়নাও কিন্তু আশেপাশে থাকতে পারে, এখানে উঁচু জায়গা তো, যেহেতু এখানটা জলটা ওঠে না, আচ্ছা, জলটা যেহেতু এখানে ওঠে না, এখানে হায়না এদের আস্তানা এটাই আর কি। ভিতরে মনে হয় না আর ভিতরে যাওয়া, আমি ওইটাই বলছিলাম, আর ভিতরে গিয়ে লাভ নেই, আরো ঘন। ভিতরে যাওয়া আমাদের মনে হয় না ভালো হবে, না না না, ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা দলে ভারী নেই, এটাই। আমরা 4 জন লোক, আর এবার তবে মৌচাক নেই কিন্তু, মৌচাক এখন আমরা যেটা খোঁজে আসলাম, এখন আপাতত দেখা যাবে। ইঁদুরের বাসা, ওই? হ্যাঁ হ্যাঁ ওই ইঁদুরের বাসা, ওই জায়গায়। ইঁদুরের বাসা, ওগুলো বড় বড় খুব সাইজের বড় বড় ইঁদুর হয়, গেছো ইঁদুর বলে যেটা, গেছো ইঁদুর খুব বড় বড় গাছে থাকে। দেখেই বুঝতে পারছো কতটা শুনশান জায়গা। একদম আর এখানে জল ওঠে না, উঁচু জায়গা, না একদম জল ওঠে না, খুব ভয়ানক জায়গা। এখানে রোদ গলার জায়গা নেই, এতটা ঘন রৌদ্র এখানে আসে না, একটা রৌদ্র ভিতরে ঢুকছে না। আর এর ভিতরে জন্তু জানোয়ার তো, হিংস্র জন্তু জানোয়ার এর ভিতরে আশ্রয় অবশ্যই নেবে, এমন জায়গা বলে এমনি দেখে ভয়ানক লাগছে। সব থেকে বেশি ভয় সাপ, আর সাপ তো আছে, তুমি মনে প্রচুর বিষাক্ত সাপ আছে, আর এসব জায়গায় সাপের রাস্তা না খুব। মৌমাছির চাকের সন্ধানে আসা, চাক পাওয়া যায়নি, সুতরাং আর ঘুরে বেরিয়ে কি লাভ, এবার ফিরতে হবে, কারণ অনেক গভীর জঙ্গলে এসে গেছি। দাদাও বলছিল যে আর যাবো না, দাদা চারিদিকে তাকাচ্ছে বটে, যেহেতু সুন্দরবনে গভীর জঙ্গল, আর বারবার বলছি গভীর এই কারণে যে এতটাই ঘন যে সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাচ্ছে না। সৌভিক এখানে দাঁড়িয়ে আছে, কারণ যদি কিছু আমাদের অ্যাটাক করে, আমাদের বেরোতে বেরোতে টাইম লেগে যাবে একদম। আর মাঝে মাঝে খাটাসের ডাক শুনছিলাম, হ্যাঁ, এটা খুব বাজে জিনিস, হয়তো ক্যামেরায় আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, পেয়েছেন কিনা, কিন্তু পেয়েছি আমরা, সে কারণে আর যাবো না। আমরা 4 জন এখানে দাঁড়িয়ে আছি, একটু কষ্ট হয়েছে তাই নিরিবিলিতে দাঁড়িয়ে আছি। এবার তাহলে ফিরি সৌভিক আমরা, হ্যাঁ চলো 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 তুমি চলো। দাদা হাতে লাঠি রেখেছে, কিছু করার নেই, রাখতেই হচ্ছে। যেহেতু আড়াতে ডাক শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ একদম, সেহেতু আয়নারা এরা পাশে আশেপাশে এদের আসতাম, আর আমরা যেহেতু লোকবল কম আছে, একটু জোরে জোরে কথা বলতে হবে আমাদের। আচ্ছা জোরে জোরে কথা বললে কি হবে, ওরা ভাববে যে দলে ভারী আছে, ওরা সাহসটা করবে না। একদম। এইখানে জঙ্গলটা একটু হালকা, একটু হালকা কি হয়, এটা যখন সুন্দরবনে যখন বর্ষাকালে জোয়ার হয়, বর্ষাকালের জোয়ারে মূলত এইসব গাছের চারাগুলো, ফলগুলো ভেসে ভেসে হয়েছে তো অনেক হ্যাঁ, চারা হয়েছে এই বর্ষাকালের জোয়ারের চারাগুলো। কি হ্যাঁ, মালটা আছে, দারুণ মাল আছে। আচ্ছা আচ্ছা, এখানে কাঁকড়া আছে, ওই তো হঠাৎ করে আবার একটা বেশ বড় কাঁকড়ার খাত পাওয়া গেছে। এই তো কি গো, ইঁদুরে কত কাঁকড়া কাঁকড়া, হ্যাঁ বড় যে সাইজটা হবে খুব বড় কিন্তু একটা নৌকা থেকে একটা লাঠি ফাটি আনলে হতো না? লাঠি কোদাল লাগবে গো, কাঁকড়া তুলতে পারলে খুব ভালো হবে, খুব বড় কাঁকড়া হবে। ওই যে বলছিলাম জোয়ারের জল ওঠে না, ফলে কাঁকড়া যেটা আছে এটা এখানে বেশ বড় সাইজের কাঁকড়া আছে। এই দেখা যাচ্ছে সৌভিক, ওই তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভিতরে আছে, লাঠিতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু কোদাল নিয়ে আসিনি, কাঁকড়ার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি, তুই ছেড়ে তুলে যাবি, কিছু করার নেই, ছেড়ে চলে যেতে হবে আমার। দেখো না বেরিয়ে আসে কিনা লাঠি দিয়ে, লাঠি আগায় ঠেকছে, বোঝা যাচ্ছে খুব বড় সাইজের। আচ্ছা একটা বড় লাঠি নিলে তো এই গর্তটা একটু ভাঙা যেত। আরে সৌভিক, আমাদের মনে হয় না এখানে থাকা ভালো হবে, জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা, থাকবি না? থাকা ভালো হবে বলে মনে হচ্ছে না। তাহলে কাঁকড়া আসা ছেড়ে দেবে? কাঁকড়া থাক, লাগে বেঁচে থাকলে ওরকম খানা প্রচুর খাওয়া যাবে। ঠিক, চলো আছে আছে কিছু একটা আছে এর ভিতরে, এই দেখি ওই তো দেখা যাচ্ছে, কিন্তু পথ কিন্তু হারিয়ে ফেললে হবে না। অনেক ছোটবেলা থেকে বোট সাফারি বা জঙ্গল সাফারি করতে করতে সৌভিকের মধ্যে একটা বেশ ভালো একটা অভিজ্ঞতার ভান্ডার তৈরি হয়েছে। ওর থেকে বয়সে বড় হলেও ততটা জঙ্গল সম্বন্ধে যে একটা জ্ঞানের পরিধি, সেটা কিন্তু আমি খুব একটা সচরাচর আর কারোর মধ্যে ওই বয়সের ছেলের মধ্যে যা দেখি তা অন্য কারোর মধ্যে দেখি না। আপাতত আমার সঙ্গে যে দুজন দাদা ছিলেন তারা অত্যাধিক মুখচোরা মানুষ, এবং তারা যে তথ্যগুলো দিচ্ছিলেন
খুব গোপনে দিচ্ছিলেন, ক্যামেরাতে ঠিক অতটা সাহসিকতার সঙ্গে বলতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে সৌভিকের কাছ থেকে শুনছিলাম। আর ওই যে সুন্দরবনের জঙ্গল মানে বরাবর বিপজ্জনক থাকে, তাই আর ভিতরে গিয়ে যাওয়া হলো না, ফিরে আসতেই হচ্ছে এবার। এই জঙ্গলে উঠিনি কোনোদিন, আজকে উঠলাম। সৌভিক, এই জঙ্গলটা কোথাকার জঙ্গল রে? এটা এটা মূলত এটা জঙ্গলটার নাম হচ্ছে, এটা কুমির ঢাকারই একটা অংশ। আচ্ছা, যেটা আমরা বাবুর খালের আরো এই সাইডে অপোজিটটা, কিন্তু এটা এটা আরেকটা দ্বীপ, এটা আরেকটা আইল্যান্ড। এই জঙ্গলটা কি উঁচু জায়গা, একটা ঘন ম্যানগ্রোভটা ঘন হয়ে আছে। আর এই এর ভিতরটাই হিংস্র জন্তু বেশি থাকে। আর ওই পাশের দ্বীপটা, ওটা কি, ওটা জলটা সবসময় ওঠানামা করে, ওইখানে সবাই মাছ ধরতে যায়। এই ভিতরটা কেউ টোটালি আসে না। আমরা যেটা দেখলাম, আমরা মৌচাকের সন্ধানে একটু আসলাম, মাঝে মাঝেই আসি, 8-10 জন মিলে একসাথে আসি মৌচাক টোচক কাটতে, মাঝে মাঝে আসি। তাছাড়া এই জঙ্গলটা আসা না, এটা উঁচু দ্বীপটা, এই দ্বীপটা উঁচু এতটা, এখানে হিংস্র জন্তু জানোয়ার প্রচুর থাকে এর ভিতরটা। ওই জন্য আমরা এর ভিতরে ভয় আসি। পাওয়া গেছে নৌকা? গভীরতর সুন্দরবনের যে অংশ এইরকম ঘন এবং সেখানেই বিপদের আশঙ্কা সব থেকে বেশি থাকে। যেতে যেতে অনেক অনেক যাচ্ছে। আমি কি ফল? এই যে এখানে একটা পড়ে আছে, এই যে ফলটা, এই যে ফলটা, এই গোড়া দিয়ে দেখুন শিকড় বেরিয়েছে। এই যে আচ্ছা, এটা কিন্তু সুন্দরী গাছের ফল। সুন্দরবন জঙ্গলটা যার নামে বিখ্যাত, আচ্ছা, সেই সুন্দরী গাছটার ফলটা হচ্ছে এইটা। এই এখানে আরো হয়ে আছে, এই একটা আছে, ওই একটা আছে, এখানে ভালোই আছে বেশ দেখছি। এখানটা সুন্দরী গাছে একটা আশেপাশে আছে, সেই ফলগুলো ভেসে পড়েছে। এই যে ফলটা দেখাবো, এই যে শিকড়টাই ছাড়ছিল সবে। আচ্ছা, রেখে দিই, থাক ওখানেই থাক। হয়ে যাক। চলো, কাঁকড়া ফল। হ্যাঁ, এটা কাঁকড়া ফল। চলো 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 চলো। অবশেষে আমরা উঠে আসলাম। এই যে খলসি গাছটা বলছিলাম, হ্যাঁ, খলসি গাছটা দেখাতে বলবো দাদাকে একটু। এই হচ্ছে খলসি গাছটা। আচ্ছা, এই হচ্ছে খলসি গাছ। এই এখানে দেখা যাচ্ছে, একটু ক্যামেরাটা বেশি নিতে বলবো। এই সবে ফুলটাই আসছে, এরই মধু সব থেকে সুন্দর। হ্যাঁ, এই ফুলটা বৈশাখের দিকে এই ফুলটা একদম পূর্ণ হবে, তখন এতে রস আসবে আর কি। আচ্ছা, তখন মৌমাছি সংগ্রহ করে যে মধুটা হবে, ওইটা হচ্ছে সুন্দরবন সব থেকে পিওর মধু, সব থেকে মিষ্টি আর সব থেকে সুস্বাদু মধু এইটা, এই গাছের মধ্যে। আচ্ছা, তরা গাছ, ওই তরা গাছ। আর এটা কি বলতো, এটা গরান গাছ, গরান। এই হচ্ছে গরান গাছ, গরান গাছ, ছোট গাছ, গরান, ছোট গরান গাছ। এই যে গরানের ফলও হয়েছে এখানে, দেখাতে বলবো। গরান গাছ। এটা পিছন দিকে একটা বড় গাছ আছে, এইটা। ঠিক আছে, আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। গাছে ফুল এসে গেছে, এটা গাছে ফুল আসছে। আমি আছি তো, তুলে দিচ্ছি। অবশেষে গ্রাফে তুলে দিলাম। ধরো, উঠে আসলাম এই নিরাপদে। বাস ছেলে দেবো, বালতি বেঁকে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে বার করে দাও। এই বর্ষার সময় গাছে যখন ফল আসে তখন হেভি লাগে দেখতে পাও। এখন গাছে তো ফল নেই কোনো গাছ। অবশেষে একটি কথা বলি, যারা আমাদের এই চ্যানেলের দর্শক তারা অনেক বিজ্ঞ এবং প্রাজ্ঞ, ফলে তাদেরকে একটা কথা জানানো যে আমরা কোনোদিনই বাফার জোন বা কোর জোন যেটা, সেখানে কিন্তু কোনোদিন পা রাখি না বা গিয়ে সেখানে উঠি না। এটি মূলত কুমিরডাঙ্গা অঞ্চলে অবস্থিত। কুমিরডাঙ্গা জঙ্গলের একদম নিরাপদ, অনেক নিরাপদ এবং স্বভাবসিদ্ধভাবে জঙ্গলটি শান্ত। ওই যে বলছিলাম, বন বিড়াল বা শিয়াল জাতীয় কিছু একটু থাকতে পারে, এছাড়া অন্য কিছুই নেই। ফলে আমরা সে কারণে এই জঙ্গলে উঠেছিলাম। এর বাইরে এই জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য অত্যাধিক মনোরম, যা আপনারা দেখলেন। আর কোনো ফেক নিউজ বা ফেক কোনো কথা বলে আপাতত দর্শকের মন জয় করার ইচ্ছা বা অভিপ্রায় কোনোটিই নেই, কারণ অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ যারা এই চ্যানেলটি দেখেন। ফলে এই ভিডিও এখানে শেষ করছি। এরপরে বাবুর খালের দিকে যাব, সেখানে গিয়ে বাবুর খাল বা বাবুর খাঁড়িতে কি রহস্য বা কেন এই নামটি হয়েছে সেটিও আপনাদের জানাবো, এক ঝলক দেখে যাবেন। আর অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আর ওই যে হায় না, সে ব্যাপারটি আমি মাথায় রাখলাম, অবশ্যই শুনবো ব্যাপারটি কি।